এইবারে যাতে চিতায় না তোলা হয় সেই জন্য কিন্তু নবম দশমটা সামনের সোমবার এটা করতে চলেছে। আমার কাছে সূত্র মারফত খবর এসছে যে এটা কিন্তু করতে চলেছে, অর্থাৎ আর কেউ কারোরটা দেখতে পাবেন না। যেখানে বিএডও করেনি, যেখানে এমএ করার সময়ও হয়, বয়সও আসেনি, তারপরে আবার টিচিং এক্সপিরিয়েন্স, সেই জন্যেই এই যে এখানে কেলোর কীর্তি বার হয়ে গেছে, সরকারের মুখস্থ অনেক আগে থেকে বার হয়ে এসছে, এইবারে একেবারে যা আছে মেরুদণ্ড ফণ্ড সব কঙ্কাল বার হয়ে গেছে। আর 200 জনের মতো তাদের সার্টিফিকেটের গরমিল, মানে যে 10 নম্বরের যে দিয়েছে সেটাও গরমিল। কারোর হচ্ছে কে অত নাম্বার নেই, একাডেমিকে 10-এর 10 পায়নি, সে 10-এর 10 বসে দিয়েছে, সেগুলোকে সরিয়ে রেখেছে। পরিষ্কার বলেছে যে দাগিরা বসতে পারবে না, দাগিরা বসতে পারবে না, সে প্রতিবন্ধী হোক আর কানা হোক আর খোড়া হোক, যাই হোক, সে বসতে পারবে না। একদম স্বচ্ছতার সাথে হচ্ছে না এবং হবেও না। দেখুন, মোট এই 3 দিন 1350 জনের 1350 জনের একটা তাদের ডেকেছিল, তার ভিতরে 239 জন অ্যাবসেন্ট, আর 200 জনের মতো তাদের সার্টিফিকেটের গরমিল, মানে যে 10 নম্বরের যে দিয়েছে সেটাও গরমিল। কারোর হচ্ছে কে অত নাম্বার নেই, একাডেমিকে 10-এর 10 পায়নি, সে 10-এর 10 বসে দিয়েছে, সেগুলোকে সরিয়ে রেখেছে। সেটা বুঝে গেছে যে আমার মুসলিম ভোটও যাবে, আমার হিন্দু ভোটও যাবে, তাহলে আমাকে লক্ষ্মীর ভাণ্ডারটা বাড়াতে হবে। এই যে 26,000 প্লাসে যে 13,421 জন অ্যাপয়েন্টমেন্ট দেবো না, তার থেকে বরঞ্চ ওই টাকাটা আমি এখানে ভোটের আগে দিয়ে দিলাম, যদি এইভাবে আমার জেতা যায়। প্ল্যান হচ্ছে কি এটাই, অপমান করা, ওনার দাড়ি নিয়ে অপমান করা, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা। এরা ইসলামের মানে তির্যক মন্তব্য করলো, কিন্তু এই তৃণমূল কংগ্রেসের এরা পুরোপুরি ইসলামকে এরা কিন্তু পুরো অপমানিত করলো। আমি সংখ্যালঘু সম্প্রদায়ের বলবো, তারা দাড়ি টুপি রেখেছেন, তারা পথে নামুন, ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী ওখান থেকে নামিয়ে নিয়ে আসুন। যে কোনো কথা বলছেন না কেন, তার মানে কি ওরা নীরব আছে, মানে কি সাপোর্ট করেছে? তাহলে এই যদি এসএলএসটির মোটিভ হয়, মানে নবম দশমের এই একাদশ দ্বাদশের, তাহলে সামনের সোমবার সন্ধ্যা হলেই ভয়ানক আবার আরেকটা কীর্তি শুরু হয়ে যাবে, যে সেখানেও এটা থাকবে না এমন কোনো কথা আছে। কারণ এই রাতারাতি ওই নবম দশমের তালিকা কিন্তু চেঞ্জ করতে পারবে না। আর সেই জন্যেই আমি বলে দিচ্ছি, আপনারা সোমবার দেখে নেবেন সবাই যারা শুনছে, যে সোমবার দিন যে তালিকা প্রকাশিত হতে চলেছে, সেখানে আপনি শুধু আপনার কোনো ক্যান্ডিডেট শুধু তার নাম আর রোল নাম্বার দিলে তবে কিন্তু সে দেখবে আমি কত পেয়েছি, বাস কি বলে আমি কত পেয়েছি। আর কিন্তু যেটা পুরোটাই আমরা দেখতে পেয়ে আমরা কোথায় কি গোলযোগ সব ধরেছিলাম যে বয়স পার হয়ে গেছে, সেগুলো এখানে দেখা যাবে না। তাহলে এখানে এই পলিসিটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন করতে চলেছে, আমার কাছে সূত্র মারফত খবর এসছে যে এটা কিন্তু করতে চলেছে, অর্থাৎ আর কেউ কারোরটা দেখতে পাবেন না। যেমন ধরুন, ওখানে আপনি ভাবুন তো, যেগুলো ধরা পড়েছে অনেকে 1983 সালে যারা মাধ্যমিক পাশ করেছে, 1983 সালে যারা মাধ্যমিক পাশ করেছে, না 1983 সালে যাদের জন্ম, তারা কি করে এই মাস্টার ডিগ্রিতে 60%-এর উপরে পায়? যেখানে বিএডও করেনি, যেখানে এমএ করার সময়ও হয়, বয়সও আসেনি, তারপরে আবার টিচিং এক্সপিরিয়েন্স, সেই জন্যেই এই যে এখানে কেলোর কীর্তি বার হয়ে গেছে, সরকারের মুখস্থ অনেক আগে থেকে বার হয়ে এসছে, এইবারে একেবারে যা আছে মেরুদণ্ড ফণ্ড সব কঙ্কাল বার হয়ে গেছে। এইবারে যাতে চিতায় না তোলা হয় সেই জন্য কিন্তু নবম দশমটা সামনের সোমবার এটা করতে চলেছে। আবার বলছি, সূত্র মারফত খবর, যে তোমরা কেউ কিছু আর দেখতে পাবে না। কিন্তু একটা প্রশ্ন, এটা নিয়েও তো তাহলে মামলা হবে? মামলা নিশ্চিত, এবং বেশ কিছু জন তারা মামলা অলরেডি চলে গেছে, যে তারা মামলা করছে যে 11-12 যে ভুল সংশোধনী দিয়েছে, সেটা তাদের মনোপুত হয়নি, তারা আবার এইটার উপরে মামলা করবে। এবং এই যে 239 জনের বাদ দেওয়া হয়েছে 3টে বিষয়ে, তাহলে নিয়ম কি এই 239 জনের আবার ডাকা, নিচের যারা পরের প্রার্থী কম নাম্বার পেয়েছে তাদেরকে আবার ডাকা, ডেকে তাদেরকে সব ভেরিফিকেশান করে নেওয়া, সব ঠিক আছে কি, তারপরে তো ইন্টারভিউ 26 তারিখে কী করে হবে আপনি বলুন তো? তার মানে হবে না, হলে জোর জবরদস্তি করে করবে এবং কেস করবে। কি করে পুরো এতগুলো প্রার্থী কেটে বাদ চলে গেল, সেই প্রার্থীদের নিয়ে অর্ধেক
মানে বেশ কিছু প্রার্থী বাদ দিয়ে কি করে এইরকমভাবে একটা দায় সারে ইন্টারভিউ করতে পারে? স্কুল সার্ভিস কমিশন তথা অন্য কোথাও কোনো নিয়ম নেই। পরিষ্কার বলেছে যে দাগিরা বসতে পারবে না, দাগিরা বসতে পারবে না, সে প্রতিবন্ধী হোক আর কানা হোক আর খোড়া হোক যাই হোক, সে বসতে পারবে না। তাহলে তোমরা যদি তাকে বসালে তাহলে তাকে আবার বাদ দিলে কেন? তার মানে তোমরা জানতে এটা আমরা জোর করে নিচ্ছি। আর ভেবেছিল যে কেউ খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে না, সবাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে যে কে কার করেছে, এবং এখনও অনেকে যাবে না ওখানে। সবে তো 3টে সাবজেক্ট হয়েছে, 239 জন বার হয়েছে, এখন কত সাবজেক্ট হবে তার কোনো মানে 4 তারিখ পর্যন্ত 4 ডিসেম্বর পর্যন্ত হবে আপনার ওই ভেরিফিকেশন হবে। তাহলে তার আগে তার পরে কী যে হবে তার কোনো ঠিক নেই। অর্থাৎ এই ইন্টারভিউয়ের পূর্ণতা আসবে না। সুতরাং আবার একটা কেসের জন্য রেডি থাকবে। সরকার চাইছে, যেটা ভালো প্রশ্ন করেছে, সরকার এটাই চাচ্ছে যে 26,000 নেবো না, এই প্রাইমারি 13,421 জনও নেবো না। এই টাকাগুলো সামনে ভোট আছে, জিততে তো পারবো না, মানুষ তো পুরো বিরোধী হয়ে গেছে। মুসলিম ভোট একেবারে আমি জেনে শুনে বলছি 2 থেকে 5% নওশাদ সিদ্দিকী কি আসাদুদ্দিন ওয়াইসির দিকে যাচ্ছে, বাদ বাকি তো সিপিএম আছে, কংগ্রেসেও যাবে। আমি আবার জেনে শুনে বলছি, এটা একেবারে অভিজ্ঞতা থেকে বলছি। সেটা বুঝে গেছে যে আমার মুসলিম ভোটও যাবে, আমার হিন্দু ভোটও যাবে। তাহলে আমাকে লক্ষ্মীর ভাণ্ডারটা বাড়াতে হবে, আর এই বেকারদের একটা বেকারশ্রী একটা দিতে হবে। তাহলে এই যে 26,000 প্লাস এই যে 13,421 জন অ্যাপয়েন্টমেন্ট দেবো না, তার থেকে বরঞ্চ ওই টাকাটা আমি এখানে ভোটের আগে দিয়ে দিলাম। যদি এইভাবে আমার জেতা যায়, প্ল্যান হচ্ছে কি এটাই, আমি যতটা মনে করি কোড আনকোড এটাই প্ল্যান। না হলে দেখুন, খুব সহজ কথা, যে এতগুলো টেন্টেড নিজেরা প্রকাশ করেছে 1806, তাহলে তাদের নাম আর রোল নাম্বারটা তো সিস্টেমে রেখে দিতে পারতো, যে তাহলে তারা কিন্তু ওখানে ফর্ম ফিল আপ করতে পারতো না। কেন করেনি? কোর্টে গেল, বলে দিল এইগুলো টেন্টেড। একজন অ্যাডভোকেট কি করে বলতে পারে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যে আপনি যখন বলছেন তাহলে আমি ওগুলো বাদ দিতে পারি? সেই বাতের খাতায় চলে গেল। এখন অনেক বাদ যাবে, এর ভিতরে অনেক ধরনের জলঘোলা আছে, অনেক কিছু আছে। আর ব্রাত্য বসু জানি না কোনো রুলটা পড়ে উনি বুঝতে পারেন কি, মনে হয় বুঝতে পারেন রোলটা, বাংলার সাবজেক্ট তো উনি মনে হয় ইংরাজি পড়ে বুঝতে পারেন যে এইভাবে সিট বাড়ানো যায় না। সিট বাড়াতে পারেন, কিন্তু সেটা আবার একটা ফ্রেশ সিলেকশন করতে হবে, তাহলে সিট বাড়ান। নিয়ম আছে, রিটিন লিখিত পরীক্ষার রেজাল্টের সময় আপডেটেড সিট দিতে হবে। তাহলে তুমি আগে করোনি কেন? ভেবেছিলে এরম টেন্টেডদের আমি ওর ভিতরে সব ঢুকিয়ে দেবো, কেউ বুঝতে পারবে না। কিন্তু সেটা বুঝে গেল যে সুতরাং উনি কিভাবে বলেন স্বচ্ছ স্বচ্ছ স্বচ্ছ। সুপ্রিম কোর্টের বুড়ো আমল দিয়ে কি এই অস্বচ্ছ কাজ করলো? আর 31শে ডিসেম্বরের আগে সম্ভব নয়, যা অবস্থা তাতে 11/12 ডিসেম্বরের আগে সমাধান করা সম্ভব নয়। দেখুন, আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করছি না, রিজু দত্তকে আক্রমণ করছি না, কিন্তু কে এতদিন তো বলতো মোদি কেন বলে দেবে কে কি খাবে, তা এবারে আপনারা বলে দেবেন নাকি যে তৃণমূলের এই অধিকার কে দিয়েছে যে আপনারা বলে দেবেন যে কে দাড়ি রাখবে না আর কে দাড়ি রাখবে, কি আমি দাড়ি রাখবো কি আমি দাড়ি রাখবো না, সেটা বলার অধিকার এত স্পর্ধা তৃণমূলের এই সমস্ত এরা পায় কী করে? এই স্পর্ধাটা পায় কী করে? ধর্মীয় কথা, তিনি হচ্ছে দাড়ি রেখেছেন, দাড়ি রাখাটা ইসলাম ধর্মের সুন্নত, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করে গেছেন, প্রফেট যা করে গেছেন, সেটা করাটাই হচ্ছে সুন্নত। তাহলে তিনি দাড়ি রেখেছেন, সেই সুন্নত রাখার জন্য তিনি দাড়ি রেখেছেন। তাহলে এই যে ওনাকে অপমান করা, ওনার দাড়ি নিয়ে অপমান করা মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা। এটা ইসলামের তির্যক মন্তব্য করলো কিন্তু এই তৃণমূল কংগ্রেসের এরা পুরোপুরি ইসলামকে এরা কিন্তু পুরো অপমানিত করলো, একেবারে অপমানিত করলো। সুতরাং মুসলমানরা এবারে চুপ কেন? আপনার এবার বাইরে বাড়ান কেন? কাসেম সিদ্দিকী চুপ কেন? সিদ্দিকুল্লাহ চৌধুরী চুপ কেন? এদেরও তো দাড়ি রয়েছে। তহা সিদ্দিক, কাসেম সিদ্দিকের দাড়ি ছোট তো, সিদ্দিকুল্লাহ চৌধুরীর দাড়ি তো এত বড় হয়ে গেছে যে ওনার হচ্ছে জ্ঞানাক্কেল সব নষ্ট হয়ে গেছে, এত বড় হয়ে গেছে জ্ঞানাক্কেল সব নষ্ট হয়ে গেছে। এই তিনজন ছাড়াও আরও সব গ্রামে গঞ্জে
যারা দাড়ি টুপি রেখেছেন, যে সমস্ত মুসলিম যারা তৃণমূল করে বা করে খান, তারা কথা বলছেন না কেন? কোন দিন তো আপনাকে অপমান করবে। তাহলে এটা আমি মেনে নিতে পারছি না যে একজন সংখ্যালঘু হয়ে আমি শিক্ষক এখন নয়, সংখ্যালঘু হিসাবে বলছি, এটা আমি মেনে নিতে পারছি না। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেট নবীকে অপমান করার অধিকার কে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে? তাহলে পথে নামুন আপনারা। আমি সংখ্যালঘু সম্প্রদায়ের বলবো, তারা দাড়ি টুপি রেখেছেন, তারা পথে নামুন। ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী ওখান থেকে নামিয়ে নিয়ে আসুন। যে কোনো কথা বলছেন না কেন? তার মানে কি ওরা নীরব আছে, মানে কি সাপোর্ট করেছে? আমি তো ওনার সঙ্গে কোনো নির্দিষ্ট একটা চ্যানেলে ছিলাম, লাইভ প্রোগ্রামে ছিলাম। কে কি করবে, কে কি পড়বে আলাদা কথা, কে কি দাড়ি রাখবে, কি টুপি পরবে, সেটা তো মানুষের ব্যক্তিগত ব্যাপার। সুতরাং এখানে সংবিধান বিরোধী কাজ করেছে, ধর্ম নিয়ে কথা বলেছে, তাহলে এখানে ব্যক্তিগত আক্রমণ করেছে। তৃণমূলকে দেখুন নিয়ে কে কি বলছে না, মানুষ আর তৃণমূলকে নিয়ে মাথায় ঘামায় না। কিন্তু আমি বলবো, যদি সংখ্যালঘুরা চুপ থাকে, পরবর্তীতে কিন্তু আপনাদের দাড়িতেও হাত চলে যাবে।